নমস্কার। বেশ কয়েকদিন একটু অনিয়মিত থাকার পর আবার এসেছি নতুন অনুষ্ঠান নিয়ে। আশা করি আপনারা আমাকে ছেড়ে চলে যাননি। তা এখন সবথেকে গরম খবর যেটা, আলোচ্য বিষয় যেটা, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে দুর্গাপুরের তথাকথিত গণধর্ষণ কাণ্ড। এবং তার মধ্যেও একদম সাম্প্রতিকতম ব্যাপার যেটা, সেটা হলো এই নিয়ে প্রচুর হট্টগোল হওয়ার পর মিডিয়া এখন মোটামুটিভাবে চুপ। তা আমাদের গদ্দি মিডিয়ার একটা খুব চমৎকার বিশেষত্ব আছে যে তাদের এই হট্টগোলগুলো শুরু হয় অনেকটা ম্যালেরিয়ার জ্বরের মতো। হু হু করে কাঁপুনি লাগে, মনে হয় পৃথিবীতে প্রলয় হয়ে গেল, সব ভেঙে ভেঙে পড়ছে। তারপর যেই দেখা গেল যে তাদের যে বক্তব্য, তাদের যে ন্যারেটিভ, তার উল্টো দিকে কিছু আসছে, তখন একদম চুপ, যেন কোথাও কিছু হয়নি, যেটাকে আমরা জ্বরের ভাষায় রেমিশন বলি। তা এক সময় এই ম্যালেরিয়া মহামারী ছিল, এখন তার প্রকোপ অনেক কমে এসেছে, কিন্তু গদি মিডিয়ার মধ্যে এই ম্যালেরিয়ার প্রকোপ এখনও বর্তমান, তাদের চিকিৎসা প্রয়োজন। তা আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে পানাগড়ে এরকম একটা ঘটনা ঘটেছিল। ম্যালেরিয়ার তো জ্বর মাঝে মাঝেই আসে এবং তারপর হু হু করে রেমিশন হয়। তো পানাগড়ে ইভটিজিং এবং তৎসংক্রান্ত হত্যা, এই নিয়ে একটা প্রচণ্ড হইচই শুরু হয়েছিল। একটা গাড়ি আর একটা গাড়িকে ধাওয়া করছে, একজন মহিলার গাড়িকে ধাওয়া করছে, তারপর মহিলা মারা গেলেন। সেই নিয়ে হট্টগোলের চূড়ান্ত, এমনকি অভয়ার মাকেও নিয়ে আসা হলো চূড়ান্ত অশ্লীলভাবে পুরো দৃশ্যে। দুই মায়ের মধ্যে কথোপকথন সরাসরি লাইভ টিভিতে দেখানো হলো টিআরপি বাড়ানোর জন্য। তারপর দেখা গেল যে ইভটিজিং ছিল না, আসলে দুষ্কৃতি বলেও কিছু ছিল না, ওই মহিলার গাড়ি ধাওয়া করেছিল অন্য কিছুদেরকে। তারপর একটা দুর্ঘটনা ঘটে, তখন সব চুপ, ওখানে আবার রেমিশন। তো এখানেও সে একই জিনিস দেখছি, ব্যাপারটা মনে হচ্ছে রেমিশনের দিকে এগোচ্ছে নতুন জ্বর আসার আগে। তো কেন না ব্যাপারটা বিপজ্জনক দিকে যাচ্ছে, এখনও পুরোটা কিছু নিশ্চিত নয়। আমি তো গদি মিডিয়ার মতো স্পেকুলেট করে চলতে পারবো না, কিন্তু যা দেখছি চারদিকে যা রিপোর্ট আসছে, এমনকি গদি মিডিয়ারও যা রিপোর্ট আসছে, যে এই দুর্গাপুরের তথাকথিত গণধর্ষণ কাণ্ড একটা খুব বিপজ্জনক দিকে চলেছে। প্রথমত এই গণধর্ষণ থেকে গণ শব্দটা একেবারে বাদ চলে গেছে। এখন বলা হচ্ছে একজন অভিযুক্ত যিনি ধর্ষণ করেছেন, কে জানা যাচ্ছে না, গদি মিডিয়ার রিপোর্ট। দ্বিতীয়ত অভিযুক্তই বেমালুম বদলে গেছে। তা আগে দর্শনকারী কারা ছিল? তারা ছিল বাইরের দুষ্টু লোকেরা, যাদেরকে আপনারা সমাজ বিরোধী বলতে পারেন বা হিন্দুত্ববাদীদের ভাষায় জেহাদি বলতে পারেন, সেই দৃষ্টিকোণও চলে এসেছে। তো এরা ছিল। তো এখন যে বাংলার নতুন বিবেক জন্মেছে, সেই এবিপিতে শুনছি যে আসলে বন্ধু, তথাকথিত কোট আনকোট বন্ধুই নাকি অভিযুক্ত। তো এর সঙ্গে একটা চমৎকার মজার অনুষ্ঠান দেখলাম এবিপি আনন্দে। সেখানে বুক ভরা কান্না দিয়ে এবিপি বলল যে বন্ধুকেই যদি বিশ্বাস না করা যায় তো কাকে যাবে। তো তার সঙ্গে একটু ঢোক গিলল। ঢোক গিলে দেখি স্বয়ং কর্নেল সুমন দে বলছেন যে অভিযোগকারিনীর বয়ানই যদি বদলে যেতে থাকে তাহলে কি করে হবে। তো অভিযোগকারিনীর বয়ানটা বদলে কি হয়েছে শুনলাম, আমি পড়িনি, আমি দেখিওনি, চোখে দেখিনি। যে অভিযোগকারিনী আগে বলছিলেন যে বাইরের দুষ্কৃতীরা শ্লীলতাহানি বা ধর্ষণ যাই করেছে, এখন বলছেন যে তার নিজের বন্ধুই এই দুষ্ট কাজের সঙ্গে যুক্ত। তবে এইগুলো আমি আগেই বললাম যে সবই গদি মিডিয়ার কথা, না চালে বিশ্বাস নেই, কারণ আগের বয়ানও আমি দেখিনি অভিযোগকারিনীর, বদলে কি হয়েছে তাও জানি না। হতে পারে যে ওনাদের যে সূত্র, এর পুরোটাই যথারীতি গোমূত্র। তবে একখানা জিনিস টিভি এবং ভিডিওতে দেখে, নিজের চোখে দেখে যা বুঝলাম, যে শুরুতে যে গল্পটা ছড়ানো হচ্ছিল যে ফুচকা খেতে যাওয়া হয়েছে এবং সেখানে গণধর্ষণ হয়েছে, সেই গল্পটা ডাহা গুল হবার সম্ভাবনা যথেষ্ট বেশি। ওরকম সরু একটা সুড়ি পথ যেটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, সেইখান দিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে অন্তত কেউ ফুচকা খেতে যায় না। তো ফুচকাওয়ালারা জঙ্গলের মধ্যে বসে বলে কখনো শুনিনি, কারণ তারা তো জঙ্গলের মধ্যে শেয়াল অথবা বাঘ সিংহ যাই থাক, তাদেরকে তো ফুচকা খাওয়াবে না। থাকার মধ্যে আছে চারদিকে কিছু বড় বড় গাছ, বড় ছোট মাঝারি, সেই গাছেরা যে ফুচকা খেতে পারে এরকম তো সারা জীবনে শুনিনি। তো যাই হোক, ফলে ওই ব্যাপারটা যে গুল, এইটা মোটামুটিভাবে গদি মিডিয়াতেও প্রতিষ্ঠিত, যে কারণে কর্নেল সুমনদের এরকম আদো আদো স্বরে কান্নাকাটি। কিন্তু যে বয়ানটা তারা ঝাড়ছে তার মধ্যেও প্রচুর ধোঁয়াশা আছে। তো কথা হলো যে তথাকথিত বন্ধুই যদি দোষী হবে, তো বাকি যে ছেলেদের দুষ্কৃতী হিসেবে ধরা হলো কেন? তাই একটা কারণ হতে পারে যে পুলিশ চাপে পড়ে ধরেছে। তো কাউকেই যদি না ধরা হয় তাহলে তো গদি মিডিয়া যাকে বলে প্রলয়কাণ্ড তৈরি করে দেবে, এবং তার সঙ্গে আমাদের যে তথাকথিত প্রগতিশীলরা আছেন, যারা গদি মিডিয়ার প্রসাদেই ক্রমশ তাদের বাড় বৃদ্ধি, তাদের যেই মহাজোট, এরা তো একদম পুলিশকে আঁচড়ে কামড়ে খেয়ে ফেলবে।
এইটা হতে পারতো যে তারা গোটা পশ্চিমবঙ্গকেই বলে দিল ওইটাই হচ্ছে দুর্গাপুরের পাশের জঙ্গল, ওখানে গোটা পশ্চিমবঙ্গেই জঙ্গলের রাজত্ব চলছে। তো পুলিশের অত বুকের পাটা নেই, হতেই পারে যে এই মিডিয়া এবং তথাকথিত প্রগতিশীলদের প্রচণ্ড চাপ তারা সহ্য করবে, তাই তারা ওই সৈয়দ মুজতবা আলীর লেখায় যেরকম ছিল মা খুচি হলো পঞ্চমস্তম, সেই কাণ্ড করে দিয়েছে। অর্থাৎ কিনা আমার 6টা দোষী চাই বা 5টা দোষী চাই, হাতের কাছে যাকে পেলাম তাদেরকে ধরে আনলাম, এরপর তদন্ত হবে, ফরেন্সিক হবে, তখন দেখা যাবে যে আসল কাণ্ডটা কি। তো সেইটা প্রচণ্ড বিপজ্জনক একটা ব্যাপার, পুলিশের এরকম করা উচিত না। পুলিশ বা বিচার ব্যবস্থা যদি জনতার মতে বা মিডিয়ার মতে চলতে শুরু করে তাহলে অত্যন্ত বিপজ্জনক ব্যাপার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আবারও বলছি, এটা একটা সম্ভাবনা মাত্র, হয়েছেই এরকম কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, এটা শুধু একটা যৌক্তিক অনুমান। তো এইটা হবার সম্ভাবনা যুক্তি অনুসারে কিন্তু যথেষ্ট। তো মিডিয়াও এরকমই বলছে যে আসল দোষী অন্য আরেকজন। মিডিয়ার কথা যদি সত্যি হয় এবং যৌক্তিক অনুমান এটা যদি সত্যি হয়, তাহলে বাকি যে কথাগুলো রটছে সেটার মধ্যেই বা কতটা ঠিক আছে। তো মিডিয়া বা প্রতিবাদীদের বুকের যে পাটা, পুলিশের কথা বলছিলাম, এদের বুকের পাটা তো পুলিশেরও ভগ্নাংশ। তো তারা কি বলতে পারবে যে চোখের জল ঝরানো গল্পটা ঘটনার কয়েকদিন ধরে তারা ছড়িয়ে যাচ্ছিল সেটাই ভুল ছিল? তো সেক্ষেত্রে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওই লোকগুলিকে ধরা হলো কেন, আর ওই লোক নতুন বন্ধুই যদি আসল দোষী, তো ওই লোকগুলোকে ধরে রাখা হয়েছে কেন? আর ওরা যদি দুষ্ট হয় বন্ধুকেই বা ধরা হলো কেন? এই বন্ধুই বা কে, তাকে বন্ধু বলা হচ্ছেই বা কেন? নানা আকার ইঙ্গিতে কানাঘুষো থেকে শুনতে পাচ্ছি যে তিনি নাকি আসলে প্রেমিক, এটাও গদি মিডিয়ার রিপোর্ট এবং নানা জায়গা থেকে এসেছে। তাই যদি হবে তাহলে তো ব্যাপারটার মধ্যে একটু ধোঁয়াশার সন্ধান করা যেতেই পারে, ধোঁয়াশা থাকতেই পারে এবং ধোঁয়াশা আছে বলে সন্দেহ হচ্ছে। তো যেটা বলছিলাম, যদি ধোঁয়াশা থাকে এবং প্রাথমিকভাবে যে খবরগুলো রটেছিল সেগুলো যদি ভুল হয়, গদি মিডিয়া বা তথাকথিত প্রগতিশীল এদের সেই বুকের পাটা নেই যে তারা স্বীকার করবে যে প্রাথমিক গল্পটা ভুল। এবং এই বুকের পাটা নেই, এটা আমরা নানা জায়গায় দেখেছি। ওই যে ইফতিজিংয়ের কাণ্ড বললাম, সেখানেও দেখলাম যে প্রচণ্ড হইচই, তারপর যে ওটা ভুল বেরোলো, ভুল বেরোনোর পর স্বীকার করার এদের কোনো ব্যাপারই নেই, যে ভুল করে ফেলেছিলাম, হতেই পারে মানুষের, কিন্তু স্বীকার করার কোনো ব্যাপার নেই। তো এটা একটা নয়, নানা ক্ষেত্রে ওই যে ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রেও দেখেছি একই ব্যাপার, ডাহা গুল দিয়ে ভুল কেউ স্বীকার করে না। তো এই বুকের পাটাটি ওদের নেই। কিন্তু কথা হচ্ছে যদি এটা ভুল হয় তাহলে একটা সম্পূর্ণ অন্যদিকে ব্যাপারটা যেতে পারে, এরকম সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ যে গল্পটা কানাঘুষোয় বাজারে চলছে সেটা সত্যি হলেও সত্যি হতে পারে। কি গল্পটা কানাঘুষোয় চলছে, এটা কিন্তু কানাঘুষো, আমি আগেও বলে দিচ্ছি, নানা জায়গায় পড়ছি, এমনকি কিছু ছাপা কাগজে বেরিয়েছে, সেটা সত্যি হলেও হতে পারে যে ওই ছেলেটি এবং মেয়েটি যা করেছিল স্বেচ্ছায় করেছিল, তারপর কিছু এলাকার লোক তাদের দেখে ফেলে এবং তারপর তাদের হেনস্থা করে, ব্ল্যাকমেল টাইপের জিনিস করে, মোবাইল আটকে রাখে এবং তারপর তাদেরকে ফাঁসানোর জন্য এই অভিযোগের ব্যাপারটা তৈরি হয়। এবার ফাঁসানো কথাটা বললাম সেটা খুব একটা যুক্তিযুক্ত নয় এখানে, কারণ লোকগুলি যদি এই কাণ্ড করে থাকে, আবারও বলছি যদি করে থাকে, আমি জানি না, তাহলে কিন্তু সেটা চূড়ান্ত অপরাধ। মানে যে কোনো ছেলে মেয়ে যদি কোনো অশ্লীল কাজকর্ম করে থাকে, সেটা যদি শ্লীলতার সীমারেখা টপকায়, সেক্ষেত্রে তাদের সঙ্গে পুলিশে খবর দেওয়া যেতে পারে, অন্য কিছু করা যেতে পারে, কিন্তু ধরে রেখে তোলাবাজি করা, মোবাইল আটকে রেখে ব্ল্যাকমেল করা, এগুলো কিন্তু অপরাধ। এবং কিন্তু এগুলো অপরাধ হলেও এগুলো কিন্তু একটাও ধর্ষণ নয়। যে গল্পটা চারদিকে ছড়িয়ে পড়েছে, গল্প, তথাকথিত গল্প, সত্যি হলেও হতে পারে, এখনও তো আমি জানি না, সম্ভাবনার কথাই বলছি। তো কাজেই ফাঁসানো কথাটা এখানেও সুপ্রযুক্ত, যে অপরাধে তাদের ধরার কথা সেখানে না ধরে অন্য একটা দোষ দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হলো, একটা বড় কেস দিয়ে গণধর্ষণ নিয়ে। তো এই গল্পটা বাজারে চলছে, সত্যি কিনা আমি জানি না। তো প্রশ্ন উঠে যাচ্ছে যে ছেলেটি যদি প্রেমিকই হয় তাহলে কি এখানে একটা ফাঁসিয়ে দেওয়ার গল্প হচ্ছে? প্রাথমিকভাবে ওই বাইরের ছেলেগুলিকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে সন্দেহ, এবং তারপরে দেখা যাচ্ছে অবস্থা বেগতিক হতেই বন্ধু ছেলেটিকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আবারও বলছি, এগুলো কিন্তু সম্ভাবনা, নিশ্চিত করে জানা যায়নি। তা এখনও গণ পাওয়া যায়নি। লক্ষ্যটা কী ছিল, যে গণ যেহেতু পাওয়া যায়নি, কাউকে একটা ফাঁসিয়ে দেওয়া যাক, এরকম একটা ব্যাপার থাকতেই পারে, কারণ গদি মিডিয়া এবং তথাকথিত প্রগতিশীলদের যে কাণ্ড কারখানা সেটা আমরা দেখিয়েছি, যে অন্তত একটা শ্লীলতান্বিত হোক, তাহলে বাজারে ব্যাপারটা বেঁচে দেওয়া যাক।
তো ছেলেটিকে বারংবার কোটেশনের মধ্যে, উদ্ধৃতি চিহ্নের মধ্যে বন্ধু বলা হচ্ছে দেখে আমার সন্দেহ কিন্তু আরও বাড়ছে। এবং আবারও বলছি, এটা একটা সম্ভাবনা মাত্র, সত্যি কিনা আমি জানি না, কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইটা কেন বলছি কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবার আগে? এটা বলছি কারণ তদন্তকে প্রভাবিত করার চেষ্টায় পুরোটার মধ্যে দিয়ে হচ্ছে বলে মনে হচ্ছে। তো জিহাদি অ্যাঙ্গেল, জিহাদি দৃষ্টিভঙ্গি যেটা বললাম, সেটা ইতিমধ্যেই কিন্তু আমাদের হিন্দু বীররা এনে ফেলেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে ওই ছেলেটিকে দোষ দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে কিছু জিহাদিকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তো যে কোনো দিন উনিও উল্টে যেতে পারেন, এর মধ্যে কিন্তু লাভ জিহাদও চলে আসতে পারে। অর্থাৎ কিনা ছেলেটি এই মেয়েটির সঙ্গে প্রেম করেছিল, ছেলেটি যেহেতু মুসলমান, মেয়েটি যেহেতু হিন্দু, অতএব এখানে একটা লাভ জিহাদ হচ্ছিল, সেটাও কিন্তু চলে আসতে পারে। তো কাজেই যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এক্ষেত্রে মেয়েটির তথাকথিত প্রথম বয়ান বা বয়ান বদল, দুটো ক্ষেত্রেই কোনো রকম চাপ কাজ করছিল না তো? তদন্তে কিন্তু কেউই সন্দেহের ঊর্ধ্বে না। তা মেয়েটির বাবা যে প্রথম থেকেই বলে আসছেন যে আসলে কিন্তু ছেলেটি দোষী, প্রথম থেকেই কিন্তু তিনি বলে আসছেন ছেলেটি অপরাধী। তো এর পিছনে কোনো হিন্দুত্ববাদী এজেন্ডা অথবা লাভ জিহাদের সম্ভাব্য অভিযোগ এইসব কাজ করছিল না তো? কারণ ভারতে অনার কিলিং, বিধর্মী ছেলেকে বিয়ে করলে সম্পূর্ণ মেরে ফেলবো, এইসব কিন্তু বাপ মাই করে থাকে। এবং কাজেই বাবার যে বয়ান, এটা কি চাপ, সেটা কিন্তু খতিয়ে দেখা দরকার। বাবাকে কেন, বাবার বয়ানকে কেন স্বর্গের পারিজাতের মতো পুত পবিত্র ভেবে চলা হবে আমরা জানি না। এর আগে আমরা দেখেছি দিল্লির একটা কেসে বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছিল আরুষি হত্যা মামলায়। তো ওটা অত্যন্ত বাড়াবাড়ি, সেটা পরে প্রমাণিত হয়েছে। কিন্তু কথা হলো যে তদন্তের ক্ষেত্রে কিন্তু কেউই সন্দেহের ঊর্ধ্বে নন বাবা চাপ দিয়েছিলেন কিনা, এবং সেই চাপকে সেটাকে চাপ হিসেবে না ধরে তার বক্তব্যকে স্বর্গের পারিজাতের মতো পুত পবিত্র একটা দুর্দর্শ সৎ জিনিস হিসেবে কেন ভাবা হচ্ছে আমি জানি না। এইটা কিন্তু মনে হচ্ছে তদন্তে প্রভাব ফেলতে পারে। এবং দ্বিতীয়ত, তার থেকেও বড় কথা হচ্ছে যে মেয়েটির বয়ানকেও কেন চুলচেরা কাটা ছেঁড়া করা যাবে না, হবে না, সেটা বোঝা যাচ্ছে না। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে সমস্ত অভিযোগকেই, বিশেষ করে যৌন হেনস্থা বা ধর্ষণ, যাই হোক, এই সমস্ত অভিযোগকেই অত্যন্ত সহানুভূতি সহকারে দেখতে হবে। যিনি অভিযোগ করছেন তাকেই অভিযুক্ত হিসেবে দেখার কোনো মানে নেই, এবং সেটা অত্যন্ত অনুচিত। কিন্তু একই সঙ্গে বিচারের প্রাথমিক শর্ত হলো যে অভিযোগ মাত্রই সত্য নয়। কাজেই অভিযোগকারিণী যদি একটা বয়ান দেন, সেটা সত্য কি সত্য নয় তার বয়ানকে কাটা ছেঁড়া করে দেখতে হবে। তো এই যে ব্যাপারটা, বিচারের যেই প্রাথমিক শর্তটা, তদন্তের যেই প্রাথমিক শর্তটা, এইটা কিন্তু এই তথাকথিত গদি মিডিয়া এবং তথাকথিত প্রতিবাদী এবং তথাকথিত এই সমস্ত বিজেপির যারা ন্যায়ের দণ্ড, ন্যায়ের ধ্বজা নিয়ে বসে আছেন, এদের যে বিরাট মহাজোটটা আমরা দেখেছি, এরা কিন্তু এই যে বিচারের প্রাথমিক শর্তটা ভুলিয়ে দিতে পেরেছে। আজকে নয়, এটা সেই তরুণ তেজপাল কাণ্ডের সময় থেকেই আমরা দেখেছি যে কোথাও কিছু হলো কি হলো না, তদন্ত হলো কি হলো না, তার আগেই মিডিয়ায় ট্রায়াল হয়ে গেল, বিচার হয়ে গেল, বিচারের ফলাফল হয়ে গেল, পুলিশ তার পিছনে পিছনে কিন্তু দৌড়চ্ছে। এটা ঘটেছে পরবর্তীকালে তরুণ তেজপাল যে অপরাধী নন সেটা প্রমাণ হয়ে গেছে। যারা রায়টা পড়ছেন তারা জানেন যে পুঙ্খানুপুঙ্খ সেখানে বিশ্লেষণ আছে কেন হয়েছে। তার উল্টো দিকের কোনো যুক্তি আমার এখনো পর্যন্ত নজরে আসেনি, যুক্তি নজরে আসেনি। অনেকে বলেছেন গা গুলিয়ে উঠছে অমুক তমুক, সেগুলো যুক্তি নয়। তো আমি এই অনুষ্ঠানটা কেন করছি তার কারণ খুব স্পষ্ট, যে যদিও এখনও সব কিছু পরিষ্কার নয়, কিন্তু মনে হচ্ছে যে এইভাবে কাটাছেঁড়া করে বিচার কিন্তু বা তদন্ত কিন্তু হচ্ছে না, যেটা হওয়া একেবারে অনুচিত। মনে হচ্ছে মিডিয়া পুরো তদন্ত প্রক্রিয়ার উপর ছাপ ফেলছে, মনে হচ্ছে যে অভিযুক্তর বাবার বয়ানকে স্বর্গের পারিজাতের মতো ধরা হচ্ছে। তো সেটা হওয়া অনুচিত। কাজেই যারা মনে করেন যে স্বচ্ছ তদন্ত, কোনো রকম প্রভাবহীন তদন্ত হওয়া উচিত, তারা অতি অবশ্যই এই কথাগুলো চারদিকে বলুন। এবং একই সঙ্গে যদি এও হয় যে ওই ছেলেগুলি যদি গুন্ডামি করে থাকে, দুটো ব্যাপার, ওই ছেলেগুলি যদি গুন্ডামি করে থাকে, ব্ল্যাকমেল করে থাকে, তার শাস্তি তাদের পাওয়া উচিত। এক, ধর্ষণ করলে তো শাস্তি পাওয়া উচিতই। দুই, যদি এই ছেলেটিকে অকারণে ফাঁসি দেওয়া হয়, বন্ধু ছেলেটিকে, তার সুবিচার প্রাপ্য, এবং সেটা খুব সজোরে প্রকাশ করা উচিত। কারণ এটা একটি ছেলের গোটা কেরিয়ারের, জীবনের প্রশ্ন, ওভাবে তাকে ফাঁসি দেওয়া যায় না। এবং তিন, যদি এর মধ্যে সত্যি সত্যি কেউ ধর্ষণে জড়িত হয়ে থাকে, তারও চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। এবং এই প্রত্যেকটাই কিন্তু যুক্তির বিচারে হওয়া উচিত। একেবারে এই গদি মিডিয়া কী বলছে, প্রগতিশীলরা কী ন্যারেটিভ তৈরি করছেন, সেখানে প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই।
তো এই দাবিটা রাখতে হবে, সকলকেই রাখতে হবে। এবং প্রসঙ্গত এই নিয়ে একটা রিপোর্ট আছে যে এই ব্যাপারটা কিভাবে হচ্ছে, এই নিয়ে একটা, কিন্তু আমি কিন্তু হাওয়ায় কথা বলছি না, এই যে প্রভাব পড়ে এবং তাতে ক্ষমতাসীনরাই সুবিধা পান, এই নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট আছে নির্ভয়া কাণ্ডের পরে যেটা সামনে এসেছিল, সেই নিয়ে আজকে আর বলবো না, আজকে লম্বা হয়ে গেছে, সেই নিয়ে একটা আলাদা অনুষ্ঠান পরের দিন করব। তো যারা দেখলেন ভিডিও তারা অতি অবশ্যই, যদি সাবস্ক্রাইব না করে থাকেন করুন, আমাদের সাইটে আসুন, লেখালেখি করুন, আমাদের সঙ্গে থাকুন, বন্ধুবান্ধবদের অতি অবশ্যই ভিডিওগুলো পাঠান, যাতে আমাদের যে বিকল্প যে কণ্ঠস্বর উঠে আসছে সেটা সবার সামনে আসে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। রোজ হয়তো ভিডিও হবে না, কিন্তু পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার সামনে আসবো। নমস্কার।